ডিয়ার ভিউয়ার্স, আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্তস বেসিক ইংলিশ গ্রামারে। আমি সুশান্ত বিশ্বাস। আজকে আমাদের আলোচ্য বিষয় নাউন কেস। কেস নিয়ে আজকে আমরা ক্লাস করব। কেস কত রকমের, তাদেরকে কীভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব, চেনার উপায় কী কেসের, কোনটা কোন কেস, সবই এই ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। যদি আমার ভিডিও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমার অনুপ্রেরণা। তো চলো আমরা নাউন কেস নিয়ে শুরু করি। আজকে আমরা শিখব নাউন কেস কি। তো দেখো, কেস যেটা আমরা ইংরাজিতে কেস বলি, বাংলায় সেটাকে কারক বলা হয়। বাংলাতে সেটাকে কারক বলা হয়। তাহলে কারক কি, এটা আমাকে আগে জানতে হবে। কারক হচ্ছে বাক্যে ভার্বের সঙ্গে নাউনের যে সম্পর্ক, তাকেই আমরা কারক বলি। ঠিক একইভাবে যদি আমরা এবার কেস দেখি, ইংরাজিতে যাকে আমরা কেস বলি, সেই কেস তাহলে অবশ্যই একটা সেন্টেন্সে তোমরা দেখবে ভার্বের সঙ্গে নাউনের যে সম্পর্ক, তাকেই আমরা কেস বলবো। তো এই কেসকে আমরা ইংরাজিতে 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে নমিনেটিভ কেস। নাম্বার 2 অবজেক্টিভ কেস। দেখো, অবজেক্টিভ কেসকে আমরা কিন্তু বলতে পারি অ্যাকিউজেটিভ কেস। ACCUSATIVE, অ্যাকিউজেটিভ কেস, এটা বলতে পারি। নাম্বার 3 হচ্ছে পজেসিভ কেস। নাম্বার 4 ডেটিভ কেস। আর নাম্বার 5 হচ্ছে ভোকেটিভ কেস। তাহলে মূলত আমরা দেখছি 5 রকমের কেস রয়েছে। এই 5 রকমের কেসকে আমরা এবার এক এক করে দেখব, তাদের ব্যবহার কি, কাকে আমরা নমিনেটিভ কেস বলছি, কাকে আমরা অবজেক্টিভ কেস বলছি, কাকে আমরা ভোকেটিভ কেস বলবো, কাকে আমরা পজেসিভ কেস বলবো, কিভাবে ওটাকে বের করব সেন্টেন্সে। দেখো, প্রথমে আমরা দেখব নমিনেটিভ কেস। তো বিষয়টা খুব সহজ। দেখো, তোমরা কিন্তু জানো, হয়তো এই পার্টিকুলার টার্মটা জানো না, শব্দটা জানো না, কিন্তু তোমরা কিন্তু কম বেশি জানো নমিনেটিভ কেস কী জিনিস। দেখো, আমরা জানি একটা সেন্টেন্সে কি থাকে, একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এটা আমরা জানি। একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তো সেন্টেন্সের সাবজেক্ট যে হয়, তাকেই আমরা নমিনেটিভ কেস বলবো। ওকে, তাহলে নমিনেটিভ কেস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তার মানে কি হচ্ছে, যদি তোমরা এই জিনিসটা জেনে থাকো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তো জানবে যে একটা সেন্টেন্সের আমরা সাবজেক্ট কি করে বের করি। আমরা প্রথমত সেন্টেন্সের ভার্বটাকে বের করি। যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে গেলে কি নিয়মে বের করি আমরা, প্রথমে সেন্টেন্সটার ভার্ব বের করতে হয়। সেই ভার্বটাকে আমরা কে বা কারা এবং কি, ইংরাজিতে তুমি হু বলতে পারো আর এখানে হোয়াট বলতে পারো। এই দুটো দিয়ে যদি আমরা হু দিয়ে আর হোয়াট দিয়ে বাংলায়
কে বা কারা দিয়ে এবং কি দিয়ে যদি এই ক্রিয়াপদটাকে আমরা প্রশ্ন করি তো আমরা সাবজেক্ট পাই। ঠিক একইভাবে তুমি যখন কোনো সেন্টেন্স দেখবে, যেমন একটা বাক্য তোমাকে লিখে দেখাই আমি, ধরো লেখা থাকলো এখানে সচিন প্লেজ ক্রিকেট। তাহলে এই বাক্যটার মধ্যে দেখো ভার্ব হচ্ছে প্লেস। তুমি ভার্বকে যদি এবার প্রশ্ন করো এর আগে একটা হু বসিয়ে দিয়ে বা বাংলাতে কে বসিয়ে দিয়ে কে খেলা করে, দেখো উত্তর পেয়ে যাচ্ছ সচিন খেলা করে। বা যদি ইংরেজিতে করো হু প্লেস কে খেলা করে, অ্যান্সার আসছে সচিন। তাহলে সচিনটা কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এই যে সচিনটা সাবজেক্ট, এই সচিনটাকে আমরা ইংরাজিতে বলতে পারি ইট ইজ নমিনেটিভ কেস। কারণ আমি অলরেডি তোমাদের বলেছি সেন্টেন্সের সাবজেক্ট যে হয় সেই হচ্ছে নমিনেটিভ কেস। ওকে, এবার দেখো আমরা এই নমিনেটিভ কেসকে আমরা আরও 3 ভাগে ভেঙে ফেলতে পারি। 1 নাম্বার চলে আসবে নমিনেটিভ অফ অ্যাড্রেস। দেখো অ্যাড্রেস মানে তো অ্যাকচুয়ালি হয় ঠিকানা, কিন্তু এখানে কিন্তু অ্যাড্রেস মানে ঠিকানা নয়। এখানে অ্যাড্রেস মানে হচ্ছে যখন কাউকে আমরা ডাকছি, রাম এখানে আয় তো, সৌরভ শোন, এই যে আমরা ডাকছি কাউকে, সৌরভ বলে কাউকে ডাকলাম, ধরো এখানে 10টা ছেলে আছে, আমি ওর মধ্যে সৌরভকে ডাকলাম, সৌরভ শোন। তাহলে এই যে সৌরভকে কিন্তু আমি অ্যাড্রেস করছি এই 10 জনের মধ্যে, তাই না? একে বলে অ্যাড্রেস করা। ধরো তুমি তোমার বন্ধুদের মধ্যে, তোমার যে স্কুলে বন্ধুরা রয়েছে, ধরো সেখানে ক্লাসের মধ্যে 50 জন ছেলে মেয়ে রয়েছে কি 30 জন ছেলে মেয়ে রয়েছে, ধরো তুমি একজনকে ডাকছো, তোমার একটা বন্ধু, সাপোজ তার নাম হচ্ছে রথিন। রথিন এখানে শোন, এই যে ডাকাটা, তো কাউকে আমরা অ্যাড্রেস করছি, ডাকছি। তো এই ধরনের যে বাক্যগুলো, ধরো তুমি ডাকছো সৌরভ কাম হিয়ার। তো যখন ভালো করে দেখো বাক্যটা ফলো করো, যখন তুমি সৌরভ কাম হিয়ার বলছো তখন তুমি কিন্তু একটা এই যে তোমার ওয়ার্ডটা, তুমি যাকে অ্যাড্রেস করছো, তুমি যাকে ডাকছো, দেখো তারপরে কিন্তু একটা কমা বসবে। তুমি এরকম প্রচুর বাক্য ভাবে দেখবে সেখানটায় নাউনটার পরে একটা কমা দেওয়া থাকে। এই যে সেন্টেন্সটাতে এই সৌরভ কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট নয়, ভালো করে দেখো, কারণ এই সেন্টেন্সের ভার্ব কিন্তু কাম। ক্লিয়ার? যদি আমার এই বাক্যের সৌরভ সাবজেক্ট হতো তাহলে কিন্তু এখানে কাম হতো না, কারণ আমরা জানি এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ কাম হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের একদম বেস ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তো সেক্ষেত্রে সৌরভ কিন্তু নিজে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে একটা এস কিংবা ইএস যোগ করতে হয়, তাহলে এখানে কামের সঙ্গে একটা এস যোগ করে কামস থাকতো। তুমি এই দিক থেকে দেখলে দেখবে যে এখানে কিন্তু বাক্যটার মধ্যে কোথাও একটা ভুল আসছে, যে সৌরভ কিন্তু এখানে সাবজেক্ট নয়। তাহলে এই যে কমাটা, এই কমাটা কি বোঝাচ্ছে? এই কমাটা বোঝাচ্ছে যে আমি সৌরভকে উদ্দেশ্য করে ডাকছি, সৌরভ আগে ডাকলাম, এইবার আমি তাকে বললাম কাম হিয়ার। তো জেনারেলি ধরো আমি এখানে সৌরভটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, ধরো সৌরভটা নেই, তাহলে এই যে কাম হিয়ার, এই যে বাক্যটা, তোমাদের এরকম প্রচুর বাক্য পাও, কাম হিয়ার, ধরো তুমি একটা বাক্য পেলে সিট ডাউন, স্ট্যান্ড আপ। তো এই যে বাক্যগুলো দেখো সবগুলো কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাই না? তাহলে যখনই কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তার সাবজেক্টকে থাকে, অটোমেটিক্যালি ইউ থাকে। প্রশ্ন করে দেখো, তুমি জানো কি করে তোমার সাবজেক্ট বের করতে হয়, তুমি জানো যে সাবজেক্টকে ভার্বকে হু দিয়ে বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাই। তাহলে হু কাম বা কে আসে, ইউ, তুমি আসো, ঠিক আছে? তাহলে এখানে ধরো ইউ উচ্চ আছে, তাহলে বাক্যটা দাঁড়াবে দেখো সৌরভ ইউ কাম হিয়ার। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ইউ, নট সৌরভ। তাহলে সৌরভটা কি এখানে? সৌরভটা হচ্ছে নমিনেটিভ অফ অ্যাড্রেস। এই নমিনেটিভ অ্যাড্রেসকে যেটা আমরা একটু আগে গ্রুপিং করছিলাম না, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, তারপরে ধরো পজেসিভ কেস, ওখানে দেখবে 5 নম্বরে লেখা আছে ভোকেটিভ কেস। আমরা কিন্তু একে ভোকেটিভ কেস বলতে পারি। তো একসময় কিন্তু আমাদের দুটোই শেখা হয়ে গেল, নমিনেটিভ অফ অ্যাড্রেস অর ভোকেটিভ কেস। ওকে, আচ্ছা, তাহলে এরকম ধরনের তুমি যারা বাক্য সৌরভ, তুমি আর একটা উদাহরণ দেখো, সাপোজ তুমি বলছো কাম অন বয়েজ, একটা বাক্য বললে, ফলো করে দেখো, আমি কিন্তু এই যে আগের বাক্যটা দেখো আবার, এটা সৌরভ কাম হিয়ার বলেছিলাম, আমি ওখানে তো সৌরভ আগে লিখেছিলাম, আমি এখানে এরকম বাক্য লিখলাম কাম হিয়ার, কমা দিয়ে বললাম সৌরভ।
তুমি এরকম করেও করতে পারো। দেখো এখানে কিন্তু সৌরভ পড়ে আছে, তোমার জিনিসটা দেখো এইখানে যে সৌরভ কর্তা নয়, সাবজেক্ট নয়, তুমি এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। এই বাক্যটা শুরু হচ্ছে কিন্তু কাম দিয়ে, সো কাম ইজ আ ভার্ব। তাহলে ভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তার অটোমেটিক্যালি তার সাবজেক্ট হচ্ছে ইউ, এটা উচ্চ থাকে, আন্ডারস্টুড থাকে। তো ইউ কাম হিয়ার সৌরভ, আমরা এখানে সৌরভকে অ্যাড্রেস করছি। ঠিক এইভাবেই ধরো ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কী করে, তারা এই কমন বয়েজ যদি এই বাক্যটা দিয়ে বলা হয় যে এখানে সাবজেক্ট কোনটা, তারা বলে দেয় বয়েজ সাবজেক্ট, বাট বয়েজ ইজ নট দ্য সাবজেক্ট, বয়েজকে কিন্তু আমরা অ্যাড্রেস করছি। ভার্ব যদি কাম হয় তাহলে তাকে আমরা প্রশ্ন করব, কে আসবে, ইউ, ইউ কমন বয়েজ। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ইউ, নট বয়েজ। তাহলে বয়েজটাকে, বয়েজটা হচ্ছে নমিনেটিভ অফ অ্যাড্রেস বা ভোকেটিভ কেস। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল একটা। নাম্বার 2 দেখো, আমরা কিন্তু নমিনেটিভ কেসের গ্রুপিংয়ের মধ্যে আছি। নমিনেটিভ কেসের যে 3টে ভাগ, সেই 3টে ভাগের মধ্যে আমরা আছি। 2 নম্বরে আমরা আসব নমিনেটিভ অ্যাবসোলিউট। আচ্ছা, এটা কি জিনিস? দেখো অনেক সময় কি হয়, তুমি দেখবে একটা কোনো নাউন তুমি পাবে, তুমি এখানে কিন্তু একটা সময় খেয়াল রাখবে, দেখো আমরা কিন্তু নমিনেটিভে আছি, তো নমিনেটিভ ওয়ার্ডটাই কিন্তু এসছে নাউন থেকে। হ্যাঁ, তো আমরা কিন্তু এখানে নাউন নিয়ে কথা বলছি, আমরা কিন্তু কেস নিয়ে কথা বলছি, মিনস আমরা নাউন কেস নিয়ে কথা বলছি। তো আমাদের কিন্তু বারবার এই নাউন কথাটা আসবে। তো এনিওয়ে, তো নমিনেটিভ অ্যাবসোলিউটের মধ্যে আমরা কি পাবো, নাউন প্লাস ভার্ব আইএনজি। দেখবে নাউনের ঠিক পরে একটা ভার্ব আইএনজি কোনো একটা ওয়ার্ড থাকবে, যদি সেই ওয়ার্ডটা থাকে তাহলে তার এই যে নাউনটা পাবো আমরা, এই নাউনটাকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসোলিউট। যেমন ধরো, দ্য বয় কামিং, আই ওয়েন্ট অ্যাওয়ে। এই ধরো তোমাকে একটা বাক্য কেউ দিল, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এরা নাউন রয়েছে দ্য বয়, তারপর দেখো একটা আইএনজিওয়ালা শব্দ আছে কামিং, দেন দ্য সেন্টেন্স আই ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে এই বাক্যটার সাবজেক্ট কোনটা? অবশ্যই কিন্তু দ্য বয় নয়। এই বাক্যটাতে কিন্তু সবসময় দেখো সাবজেক্ট বের করতে গেলে তোমায় কিন্তু ভার্ব বের করতে হবে। সেই ভার্বটাকে তোমাকে হু দিয়ে অথবা হোয়াট দিয়ে, মানে বাংলাতে কে বা কারা অথবা কি দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে তুমি সেই বাক্যটার কর্তা পেয়ে যাবে। তাহলে এখানে ওয়েন্ট অ্যাওয়ে হচ্ছে ক্রিয়াপদ, ভার্ব, এটা গ্রুপ ভার্ব, মানে চলে যাওয়া। প্রশ্ন করো এবার, কে চলে গেল? আই। তাহলে এখানে আই এই প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু যদি কেউ বলে দেয়, যদি তুমি বলো যে দ্য বয়টা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এটা ভুল হবে, বিকজ এই বয়টা কিন্তু কোনো ভার্বকে বা কোনো ভার্বকে প্রশ্ন করে আমরা বয় অ্যান্সারটা পাচ্ছি না। তাহলে বয়ের পরে কি আছে? একটা আইএনজিওয়ালা শব্দ আছে। তো তুমি জেনে রাখবে যে যদি কখনো কোনো নাউনের পরে ভার্ব আইএনজিওয়ালা শব্দ থাকে, তো ইট ইজ কল্ড, সেই নাউনটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসোলিউট। আর একটা বাক্য দেখো, দ্য গড উইলিং। তোমরা জানো যে উইল বা শ্যাল, অ্যাকচুয়ালি ওটা আমরা মোডালস বলে থাকি, কিন্তু উইল মানে আবার ইচ্ছা করাও হতে পারে। ঠিক আছে, আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, উইল দিয়ে তুমি বলতে পারো, উইল ইচ্ছা, সেই অর্থে এখানে আছে। দ্য গড উইলিং উই উইল উইন, আমরা জিতব। কারণ এই বাক্যটা মানে হচ্ছে ভগবান চাইলে আমরা জিতব। এখানে মানে কি হলো, ছেলেটা আসলে, মানে ছেলেটা যখন আসলো আমি চলে গেলাম, এরকম ধরনের বাক্যগুলো আমরা এইভাবে লিখবো আর কি। তাও দেখো এখানে কিন্তু দ্য গড হচ্ছে একটা নাউন, তোমরা জানো কোনো কিছুর নামই হচ্ছে নাউন। তাহলে গড, আমি তো আগের দিন বলেছিলাম যে অলমাইটি বোঝাবে, যখন জি ক্যাপসে থাকবে সেটা অলমাইটিকে বোঝাবে। তাহলে গড যখন এখানে বোঝাচ্ছে, বড় হাতের জি আছে, মিনস এটা অলমাইটি। তাহলে গড এটা নাউন, এরপরে দেখো একটা আইএনজিওয়ালা শব্দ আছে, ভার্ব আছে। তাহলে যেহেতু গডের পরে একটা শুধু আইএনজিওয়ালা শব্দ আছে, তাই জন্যে এখানে গডটা হচ্ছে আমার নমিনেটিভ অ্যাবসোলিউট। আর এখানে ভার্ব কোনটা দেখো, উইল উইন, ফিউচার ইনডেফিনিট টেন্স, জিতবো। প্রশ্ন করো এবার, তারই কর্তা বেরিয়ে যাবে। কে জিতবে? আমরা জিতবো। এই যে উইটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, বোঝা গেল? তো এই গেল নমিনেটিভ অ্যাবসোলিউট। আচ্ছা, 3 নম্বরে আসছে আমাদের কমপ্লিমেন্টারি নমিনেটিভ, COMPLEMENTARY, কমপ্লিমেন্টারি নমিনেটিভ। এটার জিনিস ফলো করো এখানটাই। আমাদের এটা করতে গেলে অ্যাট ফার্স্ট খেয়াল করতে হবে এই ওয়ার্ডটার মানে কি, হোয়াট ইজ কমপ্লিমেন্টারি।
দেখো কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে কমপ্লিট করতে আসে, যে একটা বাক্যকে সম্পূর্ণ করতে আসে, ঠিক আছে। ধরো তুমি একটা বাক্য লিখছো, হি ইজ মাই ফ্রেন্ড। খুব ভালো করে বাক্যটাকে দেখো, তুমি এখানটায় হি ইজ বলে ধরো মাই ফ্রেন্ডটাকে বললে না, ধরো তুমি মাই ফ্রেন্ডটাকে বললে না, তাহলে কি কোনো মানে হচ্ছে? কোনো মানে হচ্ছে না, সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট থাকছে। তাহলে এখানে আমায় কিছু লিখতে হবে একটা, সেই যে অংশটা তুমি লিখবে, মানে যে যে অংশটা বাক্যটাকে কমপ্লিট করতে আসছে সেটাই হচ্ছে কমপ্লিমেন্টারি। তাহলে এখানে আমি লিখবো হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড এই পোর্শনটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি। এইবার আমি কমপ্লিমেন্টারি নমিনেটিভ কেন বলছি? বিকজ এটা আমার নাউন, এটা আমার নাউন। মাই ফ্রেন্ড তো আমার কোনো বন্ধু, তাই বন্ধু তো ফ্রেন্ড তো হচ্ছে কমন নাউন, এটা কোনো নাউন, নামকে বোঝাচ্ছে, তাই মাই ফ্রেন্ডটা হচ্ছে এখানে নমিনেটিভ, মানে কমপ্লিমেন্টারি নমিনেটিভ। এইখানে তুমি জেনে রাখবে ইজ, একটা কথা আমি বলে রাখি এখানটায়, দেখো ইজ আমরা জানি বি গ্রুপ ভার্বের মধ্যে পড়ছে। আমরা জানি এই যে বি ভার্বের যে গ্রুপটা, তার মধ্যে কারা কারা পড়ে? অ্যাম পড়ে, ইজ পড়ে, আর পড়ে, আর পাস্ট টেন্সে ওয়াজ পড়ে, আর ওয়ার পড়ে, তাই তো? বিয়ের মধ্যে এই 5টা ভার্ব আছে। ফলো করে দেখো, আমরা কিন্তু এই যে 5টা ভার্ব, এই 5টা ভার্বকে আমরা কি বলতে পারি? প্রাইমারি ভার্ব, ঠিক আছে? প্রাইমারি ভার্ব। আচ্ছা, মানে অবশ্যই হেল্পিং ভার্ব, কিন্তু কখন এরা হেল্পিং ভার্ব হবে সেটা আমি দেখাবো পরবর্তী ক্লাসে। কিন্তু এখানে জেনে রাখবো এটা প্রাইমারি ভার্ব। এই ভার্বগুলোকে আমরা আজকে আরেকটা নামে শিখবো, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তুমি কিন্তু বি ভার্বকে লিঙ্কিং ভার্বও বলতে পারো, বা লিঙ্ক ভার্ব যে কোনো একটা বলতে পারো, হয় লিঙ্কিং বা লিঙ্ক যে কোনো একটা ভার্ব তুমি বলতে পারো। লিঙ্কিং ভার্ব কেন? দেখো এখানে এই ইজ কিন্তু হিয়ের সঙ্গে মাই ফ্রেন্ডের একটা লিঙ্ক করে দিচ্ছে, সে আর মাই ফ্রেন্ডের মধ্যে যে সম্পর্কটা সেটা লিঙ্ক করে দিচ্ছে ইজ। তাহলে এই ইজ নয়, ইজও হতে পারে, আরও হতে পারে, অ্যামও হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে। তো এরা হচ্ছে সবসময় লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে, এটা মাথায় রাখবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি নমিনেটিভ। তাহলে আমরা নমিনেটিভের 3টে ভাগ পেলাম। একটা হচ্ছে নমিনেটিভ অফ অ্যাড্রেস, যার মধ্যে আমরা ভোগেটিভ কেস পেয়ে গেছি, যেখানে দেখবে কোনো নামের পরে কমা থাকবে বা নামের আগে কমা থাকবে, যেটা যদি নামটা পরে বলা হয়। যেমন ধরো সৌরভ কাম হিয়ার বলেছিলাম, তাহলে সৌরভ প্রথমে বলেছিলাম তাই ওখানে কমা ছিল। যদি কাম হিয়ার সৌরভ বলি তাহলে কিন্তু সৌরভের আগে কমা থাকবে, ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, কি বললাম? নাউন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যখনই দেখবে কোনো নাউনের পরে অটোমেটিক্যালি কোনো ভার্বের সঙ্গে আইএনজি চলে আসছে, তখন সেই নাউনটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলবো। কমপ্লিমেন্টারি নমিনেটিভ কি হলো? কমপ্লিমেন্টারি মানে যে কমপ্লিট করতে আসে। তো লিঙ্ক ভার্বের পরে, লিঙ্ক ভার্ব কারা বললাম? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে যে অংশটা থাকবে কমপ্লিমেন্টারি, সেই কমপ্লিমেন্টারি অংশের মধ্যে যে নাউনটা থাকবে সেই হবে কমপ্লিমেন্টারি নমিনেটিভ, ওকে। আচ্ছা, এইবার গেল আমাদের নমিনেটিভ কেস। নাম্বার 2তে আমরা বলেছিলাম অবজেক্টিভ কেস। দেখো ঠিক একইভাবে আমরা নমিনেটিভ কেসে যা বলেছিলাম যে সেন্টেন্সের সাবজেক্ট যাকে আমরা বলছি সেটাই নমিনেটিভ কেস, ঠিক এখানেও একই কথা বলবো। সেন্টেন্সের অবজেক্ট যে হচ্ছে, বা যাকে আমরা সেন্টেন্সের অবজেক্ট পাই, আমরা যেভাবে বের করি সেন্টেন্স হবে, ধরো আমরা সেন্টেন্সকে আমাদের এই একই নিয়মেই চলবো। ধরো প্রথমে ভার্ব বের করব, সেই ভার্বটাকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করব আর হুম দিয়ে কোশ্চেন করব, মানে বাংলাতে কি দিয়ে প্রশ্ন করব আর কাকে দিয়ে প্রশ্ন করব, করে যে অ্যান্সারটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট হবে, এটা তো আমরা জানি। তো ঠিক সেম একইভাবে অবজেক্টিভ কেস হচ্ছে, যেহেতু অবজেক্টকেই বোঝাই, সেহেতু আমরা ভার্বকে হোয়াট বা হুম, মানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের অবজেক্টিভ কেস, বা একে আমরা বলতে পারি অ্যাকিউজেটিভ কেস, ওকে। এই টার্মটা একটু মনে রাখবে, কারণ বহু জায়গাতে কিন্তু আমাদের সেন্টেন্স থেকে পিক আপ করতে দেয় যে অ্যাকিউজেটিভ কেস কি, কোনটা বের করো। তো সেইগুলো যদি আমি টার্মটা না জানি, আমি হয়তো অবজেক্টিভ কেসটা জানি, এই টার্মটা হয়তো আমার জানা নেই, হতেই পারে নাই জানতে পারি আমি, তো তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। তুমি জানো বাট করতে পারবে না, ওকে। তো এই ওয়ার্ডটা একটু মনে রাখবে। সো ইট ইজ, আমি একটা এক্সাম্পল দিব হচ্ছে, দেখো এবার ধরো তুমি লিখছো আই হেট রবিন, তাহলে এখানে এটা হচ্ছে ভার্ব। আমি কি বলেছি? ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে হেট মানে হচ্ছে ঘৃণা করা, তাহলে হেট হুম, কাকে ঘৃণা করো? রবিনকে।
তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে যেহেতু এটা আমাদের অবজেক্ট তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাকিউজেটিভ কেস। ওকে, এই হলো আমাদের অবজেক্টিভ বা অ্যাকিউজেটিভ কেস। এইবার দেখো ডেটিভ কেস যেটা আছে, ডেটিভ কেসটাও কিন্তু এখন আমি আগেই বললাম এখন অবজেক্টিভ কেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ ডেটিভ কেসটাও কিন্তু কোনো না কোনো অবজেক্টকেই বোঝায় মানে আমাদের সেন্টেন্সে। ওকে, আচ্ছা, তো আমরা 4 নাম্বারটা বললাম, 5 নাম্বারটা আমরা আগেই বলেছি ভোকেটিভ কেস। এইবার শুরু থাকলো হচ্ছে আমাদের নাম্বার 3, সেটা হচ্ছে পজেসিভ কেস। দ্যাট ইজ পজেসিভ কেস, এই যে ওয়ার্ড টার্মটা পজেসিভ কেসটা সময় খেয়াল রাখবে এই পজেস ওয়ার্ডটা থেকে এসছে। পজেস মানেই হচ্ছে কিছু কারোর অধিকারে রাখা। যখন তুমি কিছু তোমার অধিকারে রাখছো, যেমন ধরো তুমি বলছো যে এই পেন্সিলটা আমার, তার মানে আই পজেস দিস পেন্সিল বলতে পারো, মানে এই পেন্সিলটা আমার অধিকারে আছে। তাও তুমি বলছো তোমার একটা সাইকেল আছে, আই পজেস দিস সাইকেল, মানে এই সাইকেলটা আমার। তো এই ধরনের ক্ষেত্রে আমরা পজেস কথা ব্যবহার করি, যেটা আমরা বাংলায় বলি সম্বন্ধ পদ, মানে যেটা আমার সঙ্গে সম্পর্কযুক্ত আর কি, ঠিক আছে, এটা আমার। তো এই ধরনের কেসগুলোতে আমরা কি করি, যেমন আমরা এখানে ধরো সাবজেক্ট বা অবজেক্ট বের করার সময় আমরা কী করছিলাম, ভার্বকে আমরা কখনো হু দিয়ে কোশ্চেন করছিলাম, তাই না, দিয়ে কর্তা বের করছিলাম, কখনো হোয়াট দিয়ে কোশ্চেন করে কর্তা বের করছিলাম, কখনো ভার্বকে আমরা হোয়াট কিংবা হুম দিয়ে কোশ্চেন করে অবজেক্ট বের করছিলাম, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট বের করছিলাম। একইভাবে আমরা পজিটিভ কেস বের করার সময় কার দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে, কার, যেটা ইংরাজিতে হচ্ছে WOSE, হুজ। ধরো তুমি একটা বাংলা বাক্য, একটা ইংরেজি বাক্য তুমি ধরো নিচ্ছ যে রুমাস পেন, তাহলে পেনটা হচ্ছে নাউন, প্রশ্ন করো কার পেন, দেখো অ্যান্সার চলে আসছে রুমাস, তাহলে রুমাসটা হচ্ছে পজেসিভ কেস। এরকম বহু বাক্য তুমি সারাদিনে লেখো। তো এইবার ঘটনাটা হচ্ছে যে আমরা এই পজেসিভ কেস কতভাবে করতে পারি, তাহলে এটা বোঝা গেল যে পজেসিভ কেস হচ্ছে আমরা সেই নাউনটাকে কার দিয়ে প্রশ্ন করলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, কার পেন, কার সাইকেল, দেখো অ্যান্সার পেয়ে যাবে। তো এই হিসাবে আমরা অ্যাপোস্ট্রোফি এস কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা এবার তোমাদেরকে বলবো। পজিটিভ কেস মানে অ্যাপোস্ট্রোফি এস, তো অ্যাপোস্ট্রোফি এস আমরা কোথায় কোথায় ব্যবহার করব, ইউজেস অফ অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, কোথায় কোথায় এই ইউজগুলো হয় সাধারণত। দেখো যে কোনো ব্যক্তির নাম, ধরো কোনো ব্যক্তির নাম হচ্ছে রাম, আমরা রামের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস করে রামের করে দেবো, ঠিক আছে। ধরো কোনো ব্যক্তির নাম হচ্ছে সঞ্জয়, তো তুমি সঞ্জয়ের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করে সঞ্জয়েস করতে পারো, তার মানে সঞ্জয়ের, ঠিক আছে। আচ্ছা, তার মানে কোনো জীবিত প্রাণী যাদের মধ্যে প্রাণ আছে তুমি তাদের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারো, ক্লিয়ার। যেমন তুমি টাইগার বলছো, তো টাইগারের মধ্যে প্রাণ আছে, তুমি টাইগার থেকে টাইগার্স করতে পারো, তার মানে বাঘের হয়ে যাবে। আর যাদের মধ্যে প্রাণ নেই, যেমন ধরো এই পেন্সিলটা, এই পেন্সিলটার মধ্যে প্রাণ নেই, তো তুমি ধরো বলতে চাইছো পেন্সিলের রং, তাহলে তুমি কিন্তু এখানে পেন্সিলের ওই যে র যোগ করলে তুমি এর জন্য কিন্তু তুমি পেন্সিলস অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবে না। যেটা তুমি রামের ক্ষেত্রে বলতে পারছিলে যে রামের পেন, তুমি রামস করতে পারছিলে, কিন্তু পেন্সিলের রং তুমি পেন্সিলস কালার বলতে পারবে না, কারণ এর মধ্যে কোনো প্রাণ নেই। তো যেগুলোর ক্ষেত্রে প্রাণ, যাদের মধ্যে প্রাণ আছে, যারা লিভিং বিইংস, তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো, যাদের মধ্যে প্রাণ নেই তাদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আর কোথায় পারবো ব্যবহার করতে আমরা, ধরো যেগুলো জিনিস, তো যার মধ্যে আমরা ব্যক্তি সত্তা আরোপ করছি, পার্সনিফাই করা হচ্ছে, যাদেরকে ব্যক্তি বলে মনে করা হচ্ছে, যেমন ধরো কিছু কিছু ওয়ার্ড, যেমন ধরো ডিউটি, তো ডিউটি মানে তো আমরা সবাই জানি কর্তব্য, আমাদের প্রত্যেককে বহু রকম কর্তব্য পালন করতে হয়, মেনে চলতে হয়, তাই না। তো ধরো তুমি বলছো ডিউটিস কল, তো দেখো মানে কর্তব্যের ডাক, আমি এখানে একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করলাম, তো কর্তব্য তো কোনোদিন আমাদের ডাকতে পারে না, না, এটা তো হতে পারে না, কিন্তু যেন মনে হচ্ছে যেন কর্তব্যকে আমরা মানুষ বলে মনে করছি, কর্তব্য আমাদেরকে ডাকছে, আমাদের কর্তব্য আছে আমাকে সকালে এই কাজটা করতে হবে, তোমারও কর্তব্য আছে সকালে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, তো যেন মনে হয় অটোমেটিক্যালি আমরা কিন্তু সেই কাজগুলো করে ফেলি, যেন মনে হচ্ছে কর্তব্য যেন আমাদেরকে ডাকছে, তাই নয় কি। ধরো ইন্ডিয়াস, একটা উদাহরণ দিচ্ছি, ধরো ইন্ডিয়াস
হিরোজ। তাহলে হিরোজ যারা হয়েছে, কত হিরো আছে না আমাদের দেশে, সচিন টেন্ডুলকার রয়েছেন, নীরাজ চোপড়া রয়েছেন, বিরাট কোহলি রয়েছেন, কপিল দেব ছিলেন আগে, এরকম প্রচুর হিরো বিভিন্ন রকম ক্ষেত্রে ডিফারেন্ট ফিল্ডে ডিফারেন্ট আমাদের ট্যালেন্ট রয়েছে। তো তারা সবাই ইন্ডিয়ান হিরোজ। তো আমরা যদি ইন্ডিয়াজ হিরোজ বলি, তো এখানে ইন্ডিয়ার তো কোনো প্রাণ নেই। তাহলে ইন্ডিয়ার মধ্যে আমরা অ্যাপোস্ট্রফি এস কেন দিচ্ছি? বিকজ ইন্ডিয়াকে এখানে মায়ের সঙ্গে তুলনা করা হয় সবসময়। যত হিরো, তোমরাও বড় হলে হিরো তৈরি হবে অনেকে বিভিন্ন গ্রাউন্ড থেকে, তো সমস্ত হিরোই কিন্তু আমরা সব ভারত মায়ের সন্তান, ঠিক আছে? তো সেইভাবে ইন্ডিয়াকে আমরা মায়ের সঙ্গে তুলনা করছি, ইন্ডিয়াকে ব্যক্তি বলে মনে করা হচ্ছে বলেই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ হচ্ছে। তাহলে যেটা বললাম যে সাধারণত লিভিং যাদের মধ্যে প্রাণ আছে তাদের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়, কিন্তু নন লিভিংয়ের ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়। কোন ক্ষেত্রে? যদি তাদেরকে আমরা ব্যক্তি বলে মনে করি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস, রাম থেকে আমরা রামস করছি, কিন্তু আমরা পেন্সিল থেকে আমরা পেন্সিলস করতে পারছি না। কেন করতে পারবো না? কারণ যেহেতু পেন্সিলের মধ্যে কোনো প্রাণ নেই। তাহলে পেন্সিলের রং ইংরাজি কী হবে? তাহলে আমরা এই যে পেন্সিলস কালার কিন্তু করতে পারবো না, ওটা করতে হবে কালার অফ পেন্সিল। এই অফটা আমাদেরকে যোগ করতে হবে। ক্লিয়ার? যেটা আমরা রামস, ধরো আমরা বলছি রামস পেন, এটা যেমন হচ্ছে আমরা রামস পেনকে কিন্তু ঘুরিয়ে লিখতে পারি পেন অফ রাম। তো দেখো এই যে অফের ব্যবহারটা কিন্তু আমরা লিভিং বিইংসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার নন লিভিংয়ের ক্ষেত্রে ব্যবহার তো করতেই হবে, কারণ তাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায় না। ক্লিয়ার? যেমন পেন্সিলস কালার, তুমি পেন্সিলস কালার বলতে পারবে না, কালার অফ পেন্সিল বলতে হবে। তুমি বলছো টেবিলের পা, তা তুমি এখানে টেবিলস লেগস বলতে পারবে না, লেগস অফ টেবিলস বলতে হবে তোমাকে, লেগস অফ টেবিল। ওকে, এরকম বলতে হবে তোমাকে। কিন্তু ধরো তুমি বলতে চাইছো যে সঞ্জয়েস সাইকেল, এটা তুমি বলতে পারো। আবার তুমি এটা না বলে বলতে পারো সাইকেল অফ সঞ্জয়। এগুলো একটা নিয়ম। আবার দেখো, কোনো নাউন যদি টাইমকে বোঝায়, ওয়েটকে বোঝায় বা ডিস্ট্যান্স বোঝায়, মানে কোনো দূরত্ব বোঝায়, তুমি এখানেও কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারো। যেমন ধরো তুমি টাইম বলছো, ধরো তুমি বলছো এ মান্থস ভ্যাকেশন। দেখো মান্থ কিন্তু কোনো লিভিং বিইংস নয়, তাও এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ হচ্ছে। কেন? কারণ এটা কোনো টাইমকে বোঝাচ্ছে। তুমি বলতে পারো এ ডেজ হলিডে, মানে এক দিনের ছুটি, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসবে। ওকে, তুমি কোনো ওয়েট বলছো, এ হয়তো বললে টন, আমরা টন বলি, টন, পাউন্ড, কিলো, অনেক কিছু বলি, এ টনস ওয়েট, এখন তুমি কিছু বললে, তাহলে এখানে দেখো আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করলাম, যদি এটা লিভিং বিইংস নয়। ধরো তুমি কোনো ডিস্টেন্স বলছো, দূরত্ব, যেমন ধরো এ মাইলস ডিস্টেন্স, তার মানে কি 1 মাইলের দূরত্ব। যখন এও কিন্তু নন লিভিং থিং, তাদের সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করছি। ওকে, তো এইসব ক্ষেত্রে আমরা যদি আমরা কোনো নাউন টাইমকে বোঝাই বা কোনো ওজনকে বোঝাই বা দূরত্বকে বোঝাই, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি। ওকে, এবার দেখো, আমরা তো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছিলাম, এবার অনেক সময় কিন্তু এস এর পরে গিয়ে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। কখন দেওয়া হয় এটা? দেখো, এটা কখন দেওয়া হয় আর এটা কখন দেওয়া হয়? যখন আমরা একজনকে বোঝাবো, ধরো বয়, সেই ছেলেটার, তখন হবে অ্যাপোস্ট্রফি এস, মানে সিঙ্গুলার নাম্বার তারপরে অ্যাপোস্ট্রফি এস, মানে একটা ছেলের। ওকে, এটা হলো একটা ছেলের। কিন্তু যখন এটা অনেকগুলো ছেলে, যেমন ছেলেদের স্কুল, বয়েজ স্কুল, সেখানে তো একটা ছেলে পড়ে না, বহু ছেলে মেয়ে পড়ে, তখন আগে তুমি কি করবে, বয়টাকে আগে প্লুরাল করে নেবে, বয়েজ মানে অনেকগুলো বালক হলো, এইবার অ্যাপোস্ট্রফিটা পরে বসবে। ঠিক আমি যেটা এখানে দেখালাম, এস এর পরে গিয়ে অ্যাপোস্ট্রফি, তখন আমরা তাকে প্লুরাল করে দিই। যেমন ধরো এটা তাহলে মানে কি হলো, অনেকগুলো ছেলের। তো কি হচ্ছে, ধরো বয়েজ স্কুল মানে ছেলেদের স্কুল। ক্লিয়ার? তেমনি একইভাবে গার্লস স্কুল, এরকম তুমি অনেক এক্সাম্পল হবে, যাকে প্লুরাল করে তোমাকে অ্যাপোস্ট্রফি এস করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব নাউন ইন অ্যাপোজিশন।
দেখো, অ্যাপোজিশন কথাটার মানেই হচ্ছে যাকে আমরা কাছাকাছি বসাই। তার মানে প্লেসিং নিয়ার। ঠিক আছে, তো যে নাউনটাকে আমরা আরেকটা নাউনের কাছাকাছি বসাবো সেটার সম্বন্ধে আরেকটু বেশি বলার জন্য। যেমন ধরো তুমি বলছো রাহুল দিয়ে একটা কমা দিলে, দিয়ে তুমি বললে মাই ফ্রেন্ড ইজ কামিং। তো এই যে বাক্যটা দেখো, রাহুলের পরে কিন্তু একটা কমা দিয়ে মাই ফ্রেন্ড লেখা আছে। ক্লিয়ার? তাহলে এই যে রাহুলটা, এই রাহুলটাই কিন্তু মাই ফ্রেন্ডকেই বোঝাচ্ছে, কিন্তু রাহুলের সম্বন্ধে আরেকটু বাড়িয়ে বলা হলো, রাহুলকে আমার বন্ধু। তাহলে এইটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। ওকে, এরকম ধরনের এক্সাম্পল তুমি প্রচুর পাবে। আরেকটা বাক্য দেখো, ধরো সীতা ওয়াইফ অফ রাম went to the forest। এখানে দেখো সীতার পরে কমা দিয়েছি আমি, তাহলে সীতাও যে ওয়াইফ অফ রামও কিন্তু সে রামের স্ত্রী, সে একই ব্যক্তি। তাহলে সীতা, এই সীতার সম্বন্ধে আর একটু বাড়িয়ে বললো ওয়াইফ অফ রাম। তাহলে এই যে ওয়াইফ অফ রাম এটা হলো আমার নাউন ইন অ্যাপোজিশন। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি কেস সম্বন্ধে কনসেপ্ট। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি আমার কন্টেন্ট তোমাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে জানাবে যদি তোমাদের আরও কিছু জানার থাকে, সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, তাহলে খুব খুশি হব। ধন্যবাদ সবাইকে।